বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমরা ভ্যাট আইনের অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস নিয়ে কথা বলবো। সেটা হলো মূসক ৬.৬। কি মূসক ৬.৬ বা মূসক ফর্ম ৬.৬ পূরণের জন্য প্রয়োজনীয় কী কী তথ্য লাগবে এবং মূসক ৬.৬ ফর্ম জমা দেওয়ার পদ্ধতি কি বা A to Z তার কি কি পূরণ করার নির্দেশনা রয়েছে, কিভাবে পূরণ করবেন তার প্র্যাকটিক্যালি A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সম্মানিত শুধু আপনারা জেনে থাকবেন ভ্যাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্ম হলো ৬.৬, যেটাকে বলা হয় উৎসে মূসক কর্তন বা উৎসে ভ্যাট কর্তন। অর্থাৎ আপনি যখন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা পণ্য বা সেবা নিয়ে থাকবেন, সরবরাহ নেবেন, তখন আপনি ৬.৩-এর মাধ্যমে পণ্য বা সেবা কী করবেন, সরবরাহ গ্রহণ করবেন। এরপরে সরবরাহ গ্রহণ করার পরে যখন তাকে মূল্য পরিশোধ করবেন, মূল্য পরিশোধ করার সময়তে একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যাট কেটে রেখে বাকি টাকাটা তাকে প্রদান করবেন। তবে বাকি টাকা প্রদান করার সময় তাকে যত পরিমাণ টাকা আপনি কর্তন করলেন সেই টাকার জন্য একটা ডকুমেন্টস তাকে প্রোভাইড করবেন, ট্রেজারি চালান সহ, যেইটাকে আমরা বলছি ৬.৬। এটা যদি আমরা দেখেন মূসক ফর্ম অর্থাৎ ৬.৬ অর্থাৎ উৎসে কর কর্তন সনদপত্র, যেটা বাংলাদেশি ভ্যাট ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ফর্ম হলো ৬.৬। এখন এই মূসক ৬.৬ কখন কিভাবে পূরণ করবেন তার A to Z আমরা প্র্যাকটিক্যালি শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা আর একটু বলি, মূসক ৬.৬ ফর্ম হলো একটা গুরুত্বপূর্ণ ভ্যাট সংক্রান্ত ফর্ম, যা উৎসে কর কর্তন সনদপত্র নামে পরিচিত। পণ্য বা সেবার মূল্য পরিশোধের সময় উৎসে কর কর্তনকারী সত্তা নির্ধারিত হারে কর কর্তন করে থাকে, যার পরিবর্তে উক্ত পণ্য বা সেবার সরবরাহকারীকে মূসক ৬.৬ ফর্মে উৎসে কর কর্তন সনদপত্র প্রদান করে। অর্থাৎ আপনি যে ভ্যাটের টাকাটা কেটে রাখলেন, কেটে আপনি কি করলেন, এই টাকাটা আপনি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিবেন। আচ্ছা, আপনি যে কেটে রাখলেন, এই কাটার জন্য আপনি কি করবেন, যত পরিমাণ টাকা কর্তন করলেন এই কাটার জন্য একটা সার্টিফিকেট তাদেরকে প্রদান করবেন বা একটা সনদপত্র প্রদান করবেন, যেটাকে আমরা বলছি ৬.৬। আচ্ছা, এখন ৬.৬ পূরণের জন্য কি কি তথ্য লাগে? উৎসে কর কর্তনকারী সত্তার নাম লাগবে, ঠিকানা লাগবে, বিআইএন নাম্বার লাগবে, সরবরাহকারীর নাম, ঠিকানা, বিআইএন নাম্বার, চালান নম্বর এবং তারিখ, পণ্য বা সেবার বিবরণ, মোট মূল্য কত, কর্তৃত মূসকের পরিমাণ কত, অর্থনৈতিক কোড কত, ট্রেজারি চালানের নম্বর এবং তারিখ অনেক গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো আপনার লাগবে। এখন কথা হলো, যদি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে কেমন হয়, আশা করছি আরও বিষয়টুকু ক্লিয়ার হবে। আমরা যে তথ্য কথা বললাম এই তথ্যগুলো আদৌ লাগবে কিনা। আচ্ছা, এরপর আমরা বলছি মূসক ফর্ম জমা দেওয়ার পদ্ধতি। আসলে জমা দেওয়ার পদ্ধতি না, এটা সংরক্ষণ করার যে পদ্ধতি। অর্থাৎ আপনি যে উৎসে মূসক কর্তন করলেন, এটা ৭ কর্মদিবসের মধ্যে আপনার ৭ দিনের মধ্যে উৎসে কর টাকা কি করবেন, ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেবেন। এরপরে যেটা করতে হবে, তিন কার্য দিবসের মধ্যে এই মূসক ফর্ম ৬.৬ 3 প্রস্থে ইস্যু করতে হবে। 3 প্রস্থে কেমন ইস্যু করতে হবে সেটারও আমরা আর একটু ডিটেলস বলবো। মূল কপি এবং ট্রেজারি চালানের কপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে জমা দিতে হবে। 1 কপি সরবরাহকারীকে দিবেন, আর 1 কপি নিজের জন্য সংরক্ষণ করবেন। আচ্ছা, যাই হোক, এর পাশাপাশি আরও ডিটেলস আমরা বলছি। আগে প্র্যাকটিক্যালি ওই ফর্মটা আমরা একটু দেখে আসি। সম্বন্ধে শুধু আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা বলছি উৎসে মূসক বা কর কর্তন সনদপত্র, যেটাকে আমরা বলছি ৬.৬। আচ্ছা, তাহলে কয় কপি হবে? 3 কপি বা 3 প্রস্থে হবে। উৎসে কর কর্তনকারী সনদ, উৎসে কর কর্তনকারী সত্তার নাম, মানে আপনি উৎসে কর কর্তনকারী যদি সত্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার নাম। উৎসে কর কর্তনকারী সত্তার ঠিকানা মানে আপনার ঠিকানা। উৎসে কর কর্তনকারী সত্তার বিন নাম্বার মানে আপনার বিন নাম্বার। উৎসে কর কর্তন সনদপত্র নাম্বার 1 2 3 4, যে এটা যদি বই আকারে কিনে থাকেন তাহলে ওইখানে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটাই ক্রোনোলজিক্যালি চলতে থাকবে। আচ্ছা, এরপরে আপনি যে তারিখ ইস্যু করছেন তার তারিখ। এরপরে বলা হচ্ছে, এই মর্মে প্রত্যান করা যাচ্ছে যে আইনের ধারা কত 49 অনুযায়ী উৎসে কর কর্তন যোগ্য সরবরাহ হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর বাবদ উৎসে কর কর্তন করা হলো, মানে আপনি কর কর্তন করলেন। এখন কর্তনকৃত
মূল্য সংযোজন করের অর্থ কি বুক ট্রান্সফার, না ট্রেজারি চালান, না চালানপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে? এটা আপনাকে টিক দিতে হবে। অনেকেই কিন্তু টিক দেয় না, যেমন একটা চালান দেখছেন এখানে কোনো টিক দেওয়া হয়নি, অর্থাৎ আপনি যে কর কর্তন করলেন সেই টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেবেন, তাই তো ট্রেজারি চালানের উপরে টিক দিয়ে দেবেন। ওকে, এরপরে এখানে দেখেন ক্রমিক নং, এটা আপনার একের অধিক হতে পারে, 1 2 3 4 5 এরকম হতে পারে। যদি এক পার্টিকে একের অধিক চালানপত্র ইস্যু করে থাকেন তাহলে সিরিয়ালে 1 2 3। আপনি সরবরাহকারীর নাম, মানে আপনি কার কাছ থেকে সরবরাহ কি করলেন, নিলেন, অর্থাৎ আপনি যার কাছ থেকে সরবরাহ নিলেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, সেই প্রতিষ্ঠানের বিআইএন নাম্বার লিখবেন, এবং ওই ব্যক্তি আপনাকে যখন সরবরাহ দিল সেই চালানপত্রের নম্বরটা লিখবেন এবং তারিখ, ইস্যুর তারিখটা লিখবেন, অর্থাৎ ওই 6.3-তে যে তারিখটা থাকবে সেই তারিখটা। অনেকে ভুলবশত করে কি চালান নাম্বার মানে মনে করে ট্রেজারি চালান নাম্বার, এই ট্রেজারি চালান নাম্বার এর মধ্যে ইনক্লুড করে ফেলে। আমরা প্রায় দেখেছি, অর্থাৎ রিটার্ন জমা দিতে গিয়ে বা 6.6 আমাদের কাছে যখন প্রোভাইড করে তখন দেখি এই চালান নম্বরের জায়গায় ট্রেজারি চালানের নাম্বার। আসলে ট্রেজারি চালান নয়, আপনি যে সেবা বা পণ্য বা সেবাটা গ্রহণ করেছেন সেই পণ্য বা সেবাটা যদি 6.3-র মাধ্যমে গ্রহণ করে থাকেন ওই 6.3 নাম্বারটা হবে এইটা, এবং 6.3-র যে তারিখ সেই তারিখটা হবে এইটা। এরপর বলছে মোট সরবরাহ টাকা। দেখেন মূল্যের ওপরে পাওয়ারের মতো 1 আছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এইটা নিচে একটা নোট বা টিকা আকারে দেওয়া আছে। দেখেন এই যে নিচে লেখা আছে কোন্নারে মূসক ও সম্পূরক শুল্ক যদি থাকে সহ, অর্থাৎ মূসক সম্পূরক শুল্ক সহই মূল্য হবে, অর্থাৎ এখানে আপনি ভ্যাট বাদে মূল্য লিখতে পারবেন না। মূসক বা সাপ্লিমেন্টারি ডিউটি সহ যদি সব থাকে শুল্ক টুল্ক সেটা সহই, এটা দ্বারা বোঝানো হয়েছে এইটাই। তাহলে 20,000 টাকা এখানে মূসকের পরিমাণ যা ছিল সেটা, এবং এই টাকাটাই আপনি কি করলেন, উচ্ছে কর্তন করে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়েছেন। তাহলে পার্টিকে যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার 3 দিনের মধ্যে, 3 কার্য দিবসের মধ্যে এই 6.6 ইস্যু করবেন, পাশাপাশি ট্রেজারি চালানের কপিটাও তাকে দিয়ে দেবেন। এখন এর মধ্যে কিছু আলোচনা আছে যেটা আমি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিব, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো উচ্ছে কর কর্তন সনদপত্র আপনাকে 3 প্রস্থে ইস্যু করতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রথম প্রস্থ হলো সরবরাহকারীকে, দ্বিতীয় প্রস্থ হলো ভ্যাট অফিসে, তৃতীয় প্রস্থ নিজেকে সংরক্ষণ করতে হবে, এবং উচ্ছে কর কর্তনের সনদের যে নম্বর অর্থ বছর ভিত্তিক ক্রমানুপাতিক হতে হবে। কিন্তু এইটা কিন্তু জুলাই টু জুন আপনি যে বইটাই কিনবেন না কেন এই 6.6 যখন কিনবেন তখন ক্রোনোলজিক্যালি মানে ক্রমানুপাতিক হতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। আমরা দ্বিতীয় নম্বরে যেটা বলবো, একই সরবরাহকারীকে যদি আপনি একাধিক চালানের মাধ্যমে সরবরাহ নিয়ে থাকেন সরবরাহকারীর নিকট থেকে, তাহলে একটা 6.6 এর মধ্যেই আপনি একের অধিক 3 4 5 6 যতগুলো আছে সেটা কিন্তু উল্লেখ করে একটা 6.6 সনদ ইস্যু করতে পারবেন। প্রতিটা চালানের তথ্য আলাদাভাবে, মানে মনে করেন এখানে যেমন চালান নাম্বার 40, যদি চালান নাম্বার 50 হতে থাকে 50 60 70 80 90 যেভাবে আছে সেভাবে, মানে একটা পার্টিকে যদি হয়ে থাকে তাহলে আপনি একটা 6.6 এর মাধ্যমে অনেকগুলো 6.3 তথ্য ইনক্লুড করেই আপনি 6.6 ইস্যু করতে পারবেন। এজন্য আমরা বলছি যে প্রতিটি চালানের তথ্য লিপিবদ্ধ করতে হবে, আলাদা আলাদা সরবরাহকারীর জন্য আলাদা আলাদা সনদপত্র লিখতে হবে, অর্থাৎ যদি আপনার প্রত্যেকটা পার্টির জন্য আলাদা আলাদাভাবে 6.6 ইস্যু করতে হবে, এটা মাথায় রাখেন। একাধিক সরবরাহকারীর জন্য একটি সনদপত্র ইস্যু করা যাবে না। একটা পার্টির একের অধিক চালান থাকলে আপনি এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন। মূল কথা হলো পার্টি ওয়াইজ আপনাকে আলাদা 6.6 ইস্যু করতে হবে, এবং হ্রাসকারী সমন্বয়ের জন্য 6.6 বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে, নইলে আপনি হ্রাসকারী প্রদর্শন করতে পারবেন না। এরপর আমরা বলবো সরবরাহকারী কর্তৃক কর চালানপত্র বা সমন্বিত যে কর চালানপত্র, অর্থাৎ যেটাকে আমরা বলছি 6.3, এটা যদি না থাকে তাহলে সরবরাহের জন্য উচ্ছে কর কর্তনের যে সনদপত্র 6.6 বা 6.6 এটা কখনোই ইস্যু করা যাবে না। অর্থাৎ আপনি যে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ করলেন সেখানে 6.3 না থাকলে আপনি 6.6 ইস্যু করতে পারবেন না। এবং
কর্তৃত উৎসে কর্তনের অর্থ কিভাবে পরিশোধ করা হলো, এটা কি বুক ট্রান্সফার, না ট্রেজারি চালান, না চালানপত্রের বৃদ্ধি, এটা ডিটেলস উল্লেখ করতে হবে। অর্থাৎ বুক ট্রান্সফার বা ট্রেজারি চালান বা চালানপত্র বৃদ্ধিকারী সমনের মাধ্যমে কোষাগারে জমা প্রদান করা হলে তার সঙ্গে কপি সংযুক্ত করতে হবে এবং যেভাবে পরিশোধ করা হয়েছে সেটার উপরে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ বুক ট্রান্সফার হলে বুক ট্রান্সফার, চালান হলে চালান, দাখিলপত্র হলে দাখিলপত্র, আর বাকিগুলো কেটে দিতে হবে। তার মানে আপনি যদি ট্রেজারি চালান করেন তাহলে বুক ট্রান্সফারটা টান দিয়ে কেটে দিবেন, দাখিলপত্রের বৃদ্ধিকারী এটাও কেটে দিবেন, টিক দিবেন হলো ট্রেজারি চালানের উপরে। এবং আপনাকে মনে রাখতে হবে সকল উৎসে কর কর্তনকারীর জন্য মূসক 6.3 বিপরীতে 6.6 ইস্যু করা কিন্তু বাধ্যতামূলক। 6.3 ছাড়া উৎসে কর্তৃত অর্থ হ্রাসকারী সমন্বয় করার কোনোই সুযোগ নেই, এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ 6.3 থাকলেই 6.6 থাকবে এবং 6.6 এর মাধ্যমে আপনাকে হ্রাসকারী সমন্বয় করতে হবে, আদারওয়াইজ আপনি হ্রাসকারী সমন্বয় করতে পারবেন না। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। অর্থাৎ 6.6 সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে প্রোভাইড করেছি। এরকমভাবে প্রত্যেকটা ফর্মের তথ্যই আপনাদেরকে দেখিয়ে পূরণ করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হন, কারণ অনেকেই এই 6.6 পূরণ করতে পারে না। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং ভ্যাট ট্যাক্স সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ যদি পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।